আজকের আলোচনার বিষয় ছিল লেখক স্বামী বিবেকানন্দের সুয়েজ খালে হাঙর শিকার। সুয়েজ খালে হাঙর শিকার এই রচনা, এটা কোনো প্রবন্ধ নয়। এই রচনা আসলে কি ধর্মী রচনা, এটা নিয়ে যথেষ্ট সংশয় আছে, যথেষ্ট তর্ক বিতর্ক রয়েছে, অনেক আলোচনা সমালোচনা হয়েছে, কিন্তু শেষ পর্যন্ত এটাই সিদ্ধান্তে আসা যায় যে এই সুয়েজ খালে হাঙর শিকার তোমাদের একাদশ শ্রেণীর পাঠ্য রচনা বা রচনাংশ, এটা যেহেতু ভ্রমণ বিষয়ক, তাই এটাকে ভ্রমণ কাহিনী না বলে ভ্রমণের একটা বিবরণ বলাই ভালো। এবং বিভিন্ন বইগুলোতে তাই বলা হয়েছে যে এটা ভ্রমণ কাহিনী নয়, এটা প্রবন্ধ নয়, এটা একটা ভ্রমণের বিবরণ, তাই ভ্রমণ বিবরণ। তাই আমরা এটা লিখতে পারি যে সুয়েজ খালে হাঙর শিকার স্বামী বিবেকানন্দের ভ্রমণ বিবরণ। সুয়েজ খালে হাঙর শিকার এই রচনায় আমরা বিষয়গত দিক থেকে যদি একটু পার্থক্য করার চেষ্টা করি, পুরোপুরি পার্থক্য নয়, পুরোপুরি আলাদা নয়, যদি কিছুটা পার্থক্য কিছুটা আলাদা আমরা করার চেষ্টা করি বা আলাদা করে রাখি, তাহলে দেখতে পাবো এর দুটো অংশ রয়েছে। একটা অংশ প্রথম দিকে আর একটা অংশ শেষের দিকে। এই প্রথম দিকের যে অংশটা, সেই অংশটাতে আমরা দেখতে পাবো যে লেখক তার দুই সঙ্গীকে সঙ্গী করে দুইজনকে সাথী করে বা সঙ্গী করে গোলকুন্ডা নামক জাহাজে চড়ে 1899 খ্রিস্টাব্দে 20শে জুন খিদিরপুর থেকে যাত্রা করেন। খিদিরপুর হুগলি জেলার খিদিরপুর যে ডক বা বন্দর আছে, সেই বন্দর থেকে যাত্রা করেন গোলকুন্ডা জাহাজে চড়ে। জাহাজ গঙ্গা ধরে বঙ্গোপসাগর হয়ে এদিকে ঘুরতে ঘুরতে আরব সাগরের মধ্য দিয়ে এসে পড়ে কোথায় না, রেড সি তথা লোহিত সাগরে। লোহিত সাগর থেকে জাহাজ এসে পড়ে সুয়েজ খালে। এই লোহিত সাগর আর সুয়েজ খাল, এখানেই রয়েছে সুয়েজ বন্দর। জাহাজ এই সুয়েজ বন্দরে এসে আটকে থাকে অনেক দিনের জন্য, এবং এই আটকে থাকার কারণ হিসেবে আমরা জানতে পারি সেই সময় একটা ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়েছিল, যে পরিস্থিতির সঙ্গে আজকের এই পরিস্থিতি কিছুটা আমরা মিল খুঁজে পাব। সেই দিনের পরিস্থিতি, সেই সময়ের পরিস্থিতি ভয়ঙ্কর, এটা ঠিকই, কিন্তু সেই পরিস্থিতি থেকে আজকের পরিস্থিতি আরো কয়েক গুণ না কয়েকশো গুণ ভয়ঙ্কর। যদিও সেই পরিস্থিতিটা আমরা চোখে দেখিনি, কিন্তু সেই পরিস্থিতি তথা সেই সময়কালটা বিভিন্ন গ্রন্থে ধরা আছে, বিভিন্ন বইতে ধরা আছে, বিভিন্ন সাহিত্যে ধরা আছে, ইতিহাসে ধরা আছে। অর্থাৎ প্লেগের উপদ্রবের কারণে যে মহামারী দেখা দিয়েছিল, প্লেগের যে একটা ভয়ঙ্কর প্রভাব, যে ছোঁয়াচে রোগ প্লেগ, এবং এই প্লেগ রোগীর সংস্পর্শে এসে আর একজন প্লেগে আক্রান্ত হচ্ছে, এইভাবে আস্তে আস্তে ছড়িয়ে পড়ছে, মহামারীর আকার নিচ্ছে, সেটা ভারতবর্ষে একটা ভয়ঙ্কর রূপ নিয়েছিল। তবে শুধু ভারতবর্ষ নয়, মিশর, আরব, এই সমস্ত অঞ্চলেও একটা ভয়াবহ আকার নিয়েছিল। তবে সেই সময়ের আকারের থেকে, সেই সময়ের অবস্থার থেকে আজকের অবস্থাটা হচ্ছে, বললাম, কয়েকশো গুণ, হয়তো কয়েক হাজার গুণ বেশি ভয়ঙ্কর। যাই হোক, তো লেখক তার দুই সঙ্গী বলতে কে কে না, ভগিনী নিবেদিতা আর স্বামী তুরীয়ানন্দ মহারাজ। লেখক দ্বিতীয়বার ইউরোপ যাত্রা করছেন। এটা
99 খ্রিস্টাব্দে। তার মানে লেখক প্রথমবার ইউরোপ যাত্রা করেছিলেন কত সালে? তোমরা পারবে, বলো, কেউ তো কেউ বলো, কেউ না কেউ পারবেই যে লেখক প্রথমবার কত সালে ইউরোপ যাত্রা করেছিলেন, ইউরোপ আমেরিকা হয়ে আবার ফিরেছিলেন প্রায় 4 বছর কাটিয়ে। কত সাল? স্বামী বিবেকানন্দের প্রথমবার ইউরোপ হয়ে আমেরিকা যাত্রা কত সাল? আমেরিকার শিকাগো শহরে ধর্ম মহাসমাজ 1893 সাল আমেরিকার শিকাগো শহরে ধর্ম মহাসভায় যোগ দিয়ে ভারতবর্ষের যে সনাতন ধর্ম, হিন্দু ধর্ম, তার যে মাহাত্ম্য তাকে তিনি প্রতিষ্ঠা করলেন। তারপর আমেরিকা ইউরোপের বিভিন্ন স্থান পরিভ্রমণ করলেন, বিভিন্ন জায়গায় বক্তৃতা দিলেন। তার যে আদর্শ, সেই আদর্শ অনেককে উৎসাহিত করল, অনেককে প্রেরণা দিল, অনেককে তার পথের অনুসারী হলেন, তিনি পথ প্রদর্শক হয়ে উঠলেন। তো এই যে বহু বছর তিনি আমেরিকা এবং ইউরোপে কাটিয়ে তারপরে তিনি ফিরে এলেন। এই আমেরিকা ইউরোপ থাকাকালীন তার যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা পরবর্তীতে তার বিভিন্ন লেখায় প্রকাশিত হয়েছে। তো তিনি দ্বিতীয়বার যাত্রা করছেন, এটা 1899 খ্রিস্টাব্দে। এই 1899 খ্রিস্টাব্দে দ্বিতীয়বার যাত্রা করার সময় 2 জন সঙ্গী এবং যাত্রা পথের যা অভিজ্ঞতা, তারপর ইউরোপে পৌঁছে সেখানকার বিভিন্ন স্থানে তার যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতাকে তিনি পত্রের আকারে লিখে পাঠিয়েছিলেন কলকাতায় উদ্বোধন পত্রিকার জন্য। সেই সময় উদ্বোধন পত্রিকার সম্পাদক ছিলেন স্বামী ত্রিগুণাতীতানন্দ। তো এই পত্রিকার জন্য তিনি ধারাবাহিকভাবে লেখা পাঠিয়েছিলেন বা পাঠাতেন। তো সেই লেখাগুলোই প্রকাশিত হতো। সেই লেখারই একটা অংশ হচ্ছে তোমাদের পাঠ্য সুয়েজ খালে হাঙর শিকার। এখন এই সুয়েজ খালে হাঙর শিকার, এই পাঠ্য অংশটার দুটো পার্ট, দুটো দিক দেখতে পাচ্ছি, দুটো অংশ। একটা প্রথম দিক থেকে এই ভ্রমণ বৃত্তান্তের সাথে সাথে একটা যেন গল্প এগিয়েছে, তারপরে গিয়ে একটা জায়গাতে গিয়ে থেমে গেছে, তারপরে হঠাৎ করে আবার একটা অন্যভাবে আর একটা বিষয়কে উপস্থাপন করা হয়েছে। দুটোই কিন্তু সুয়েজ খালকে নিয়ে, এটা ঠিক, এক জায়গায় মিল আছে, পুরোপুরি পার্থক্য নেই। প্রথম অংশটাও আবার দ্বিতীয় অংশটাও, প্রথম অংশটাও দ্বিতীয় অংশটাও, এই দুটো অংশের মধ্যে একটা মিল আছে। এবং সেই মিলটা কি না, সেই মিলটা হলো সুয়েজ খালের সঙ্গে জড়িয়ে আছে বিষয়টা বা বৃত্তান্তটা। কিন্তু পার্থক্য আছে অনেক। আর পার্থক্যটা কি না, পার্থক্য আছে প্রথম অংশে রয়েছে সুয়েজ খালে একটা বিশেষ জায়গায়, বিশেষ স্থানে জাহাজ কয়েকদিন ধরে আটকে থাকার সময় দেখা যাচ্ছে লেখক বর্ণনা দিয়েছেন যে ওখানে কিভাবে জাহাজের সেকেন্ড ক্লাসের যাত্রীরা হাঙর শিকার করছেন, হাঙর শিকার করার জন্য উদ্যোগ নিচ্ছেন। সবাই মিলে উদ্যোগ নিচ্ছেন, তার মধ্যে বেশি উদ্যোগ নিচ্ছেন যে আমরা দেখতে পাচ্ছি এই পাঠ্যাংশ অনুসারে যে একজন ফৌজি যাত্রী ছিল। ফৌজি যাত্রীদের তো আমরা জানি সাহসটা বেশি, গায়ের জোরও বেশি, কাউকে পরোয়াই করে না। তাহলে দেখা যাচ্ছে যে এই যে সুয়েজ খালে হাঙর শিকারের কথা বলা হয়েছে, আর দ্বিতীয় অংশে হাঙর শিকারের কথা নেই। দ্বিতীয় অংশে আছে
সুয়েজ খালের মধ্য দিয়ে ভারতবর্ষের সঙ্গে ইউরোপ বা ইউরোপের সঙ্গে ভারতবর্ষের যে ব্যবসা বাণিজ্যে যে বহু প্রাচীনকাল থেকে চলে আসা একটা ইতিবৃত্ত, সেই ইতিবৃত্তকে উপস্থাপন করা হয়েছে। তারপরে দুটো অংশে দুই রকম বিষয়, কিন্তু একটা দিকে মিল আছে। দুটো পার্টেই আমরা দেখব সুয়েজ খালকে কেন্দ্র করে। আমরা একদিন আলোচনা করব পরবর্তীতে যে দ্বিতীয় অংশের বিষয়টা, কিন্তু প্রথম অংশের যে বিষয়টা, সেই বিষয়ে লাইন ধরে ব্যাখ্যা তো আজকে করব না, লাইন ধরে ব্যাখ্যা এখানে করা সম্ভব না আমি বলেছিলাম, কিন্তু প্রথম অংশে একটা সামগ্রিক আলোচনা করব, আমরা করব, এবং সেই সামগ্রিক আলোচনাটা আগেও করেছি লাইন ধরে ব্যাখ্যার সময় বা তারও আগে। আর আজকের সামগ্রিক আলোচনাটার সঙ্গে আরেকটু বিষয় যোগ হবে, সেই বিষয়ের সঙ্গে আমরা খুঁজে পাবো আমাদের কথা, আমাদের জীবনের কথা, অর্থাৎ ওই সময়ের বিষয়টাকে আজকের এই সময় আমরা ধরার চেষ্টা করব। ফলে এখন তোমাদের মনে হবে যে এটা কিন্তু তোমাদের কাছে কোনো পড়া নয়, এটা তোমাদের কাছে সিলেবাসে থাকা কোনো পাঠ্য অধ্যায় নয়, সামনে পরীক্ষা হবে তার জন্য পড়াশোনা করছি তাও নয়। পরীক্ষা হবে, কবে হবে সেটা নিয়ে সংশয় আছে, আমরা প্রিপেয়ার হচ্ছি, আমরা প্রিপারেশন নিচ্ছি, কিন্তু সেই প্রিপারেশনটা আমরা নেব যেহেতু অনলাইনে পড়াশোনা, সেই প্রিপারেশনটা নেব আমরা কিভাবে, আমরা অতটা চাপ নিয়ে নেব না, প্রচণ্ড চাপ নিয়ে প্রচণ্ড কষ্ট করে না, মজা করে আনন্দ করে। আগে তো আমরা এই পাঠ্যাংশগুলোকে আমাদের জীবনের সঙ্গে মেশানোর চেষ্টা করি। যে পাঠ্যাংশ লেখা হয়েছে 1899 সময়কালে, তার মানে ঊনবিংশ শতাব্দীর একেবারে শেষার্ধ, ঊনবিংশ শতাব্দী আর বিংশ শতাব্দীর মাঝামাঝি নাগাদ, তাহলে সেই সময়ে ধরা রয়েছে যে পাঠ্যাংশ, সেই রচনাংশটার বিষয়, রচনাংশের মধ্যে যে দিকটা রয়েছে সেটা আজকের এই মুহূর্তে আমাদের সঙ্গে কিভাবে মিলে রয়েছে, এইটাই আজকের আলোচনা করব। তারপরে পরবর্তীতে আরও একটা বা দুটো ক্লাস হবে এটার উপরেই, কারণ একদিনে এই ভ্রমণ বিবরণের উপরে আলোচনা করে শেষ করা সম্ভব নয়। কি শুনছো তো সবাই? রেসপন্স করো একটু। ওকে, যদিও আমি ওকে স্টপ, যদিও আমি দেখতে পাচ্ছি মাঝে মাঝে আসছে, তোমরা চ্যাটিং করছো, করো না, আমি দেখছি এটা কি করা যায়, এটাকে ট্রেস আমি অন্যভাবে করব। এদিকে আমি যেহেতু আলোচনাটা রেকর্ডিং করছি, ইউটিউবে দেবো, তোমাদের অনেকে এই যে লেফট হয়ে যাচ্ছে তাদের পড়াটা আবার পরবর্তীতে দেখার জন্য, ওই জন্য আমি বেশি কথা বলছি না, মানে প্রাসঙ্গিক যেটুকু সেটুকুই বলে যাচ্ছি। তাই তোমরাও লেখার দরকার নেই, যে আসছে আসুক, যাচ্ছে যাক, আমি দেখি, আমি অন্যভাবে ওটাকে ব্যবস্থা করব। তো যেখানে ছিলাম, যে সুয়েজ খালে হাঙর শিকার আমরা এইভাবে বলবো না যে লেখক এবং জাহাজে থাকা অন্যান্য যাত্রীরা, বিশেষ করে সেকেন্ড ক্লাসের যাত্রীরা, সুয়েজ খালে জাহাজ আটকে ছিল সুয়েজ বন্দরে, সেখানে আটকে থেকে তারা শিকারে অংশগ্রহণ করেছে, কেউ প্রত্যক্ষভাবে কেউ পরোক্ষভাবে, কিন্তু আমরা ওই শিকারের ব্যাপারটাকে পরের দিন আলোচনা করব। আজকের আমরা আলোচনা করব আমাদের কথা নিয়ে। কথা হচ্ছে যে যদি কাউকে অনেক দিনের জন্য এক জায়গায় আটকে রাখা হয়, তাহলে কি হবে পরিস্থিতিটা, সেটা আমাদের মতো ভালো আর কেউ জানে না, কেউ বোঝে না। যে একটা জায়গায় দীর্ঘদিন ধরে কাউকে যদি আটকে রাখা হয়, যে জায়গাটাতে ধরো 2 দিন থাকলেই হয়ে যায় কাজ, সেই জায়গায় যদি 2 দিনের জায়গায় 10 দিন আটকে রাখা হয়, যে জায়গায় আটকে থাকলে হয় হয়তো 3 দিন বা 4 দিনের কাজটা, সেই জায়গায় যদি 3 মাস 4 মাস 6 মাস আটকে রাখা যায়, তাহলে কি হতে পারে পরিস্থিতি, কি হতে পারে মানসিক অবস্থা। সব কাজেরই দুটো দিক তো থাকেই, একটা হয় ভালো হবে, নাহলে আর একটা খারাপ হবে। আবার একটা দিকও থাকে, কি ভালোও নয় খারাপও নয়। তাহলে মাঝামাঝি
ভালোও নয় খারাপও নয়, মাঝামাঝি, মানে একটা স্টেবল পর্যায়ে। এখন এই মুহূর্তে আমরা যে ভাবে আটকে রয়েছি সেটা হতে পারে অনেকের কাছে একটা ভালো দিক, অনেকের কাছে খারাপ দিক, অনেকের কাছে গা শোয়া হয়ে গেছে, ভালোও নয় খারাপও নয়, মাঝামাঝি একটা স্টেবল পর্যায়ে। তো এখন আমরা হয়তো আগে কখনো ভাবতে পারিনি, হয়তো না, এটাই আমরা ভাবতে পারিনি যখন চীনে দেখা যাচ্ছিল যে এরকম ঘটনাগুলো, করোনার কারণে, করোনা বলে কিছু এসেছে, করোনা ঠাকুর, তো করোনার কারণে চীনে সেখানে লোকজনের উপরে এক অর্থে টর্চার করা হচ্ছে, রীতিমতো অত্যাচার করা হচ্ছে। তো একটা ভিডিও দেখছিলাম, লোক গাড়ি চালিয়ে আসছে, ড্রাইভ করে আসছে, তো এক জায়গায় চেকপোস্ট আছে, সেখানে চেক করা হচ্ছে, টেস্ট করা হচ্ছে। তো পুলিশ কী করছে, স্ক্রিনিং করছে। এবার দেখা গেল হাই টেম্পারেচার, তাকে সাথে সাথে মানে ধরে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে, কিন্তু সে পালাচ্ছে, যাবে না। একটা ভয় মনের ভিতরে একটা ভয় ঢুকে গেছে, আতঙ্ক ঢুকে গেছে, না জানি কোথায় নিয়ে গিয়ে কী করবে তার ঠিক ঠিকানা নেই, পালাচ্ছে। এবারে কী করলো, পুলিশ তাকে জাপটে ধরে টরে এমনভাবে নিয়ে যাচ্ছে, তার গাড়িটাকে এদিকে সিজ করে নিল, ওদিকে তাকে জোর করে ধরে বেঁধে নিয়ে গেল, একবারে মেরে পিঠে। এরকম অনেক ঘটনা আমরা দেখছিলাম, আমি তো দেখেছিলাম ওই সময়। দেখার পরে ভাবছিলাম যে ওখানে এরকম হচ্ছে, যদি আমাদের এখানে কখনো এরকম হয় বা আসে তাহলে কি করবো, ওদের থাকতে পারবো না, বাঁচতে পারবো না, সত্যি তাই। কিন্তু বলতে বলতে চলে এলো না, জীবন একবারে ছাড়খাড় করে দিয়ে চলে যাচ্ছে। আগামীতে কোথায় গিয়ে থামবে, কার জীবনে কি ঘটবে আমরা কিচ্ছু জানি না, কার পরিবারে কতজন হারাবে কে। আবার একটা দেখছিলাম চীনে একটা ঘরে, মানে একটা বাড়িতে ফ্যামিলিকে কি করছে না, দরজা বন্ধ করে রেখে দিয়েছে, দরজা বন্ধ বাইরের থেকে, একবারে তক্তা দিয়ে এভাবে সেট করে দরজা মানে পেরেক দিয়ে হাতুড়ি দিয়ে একবারে সেট করে দিয়েছে, যাতে দরজা খুলতে না পারে, একবারে ঘরের ভেতরেই থাকবে। তার মানে ওরা হচ্ছে কোভিড-19 মানে করোনা পজিটিভ। তো ব্যাপারটা হচ্ছে জীবন থেকে, সমাজ জীবন থেকে বিচ্ছিন্ন করার এই যে একটা কি বলবো, মানে প্রচণ্ড চাপ, প্রচণ্ড এক অর্থ অত্যাচার, টর্চার চলছিল, দেখে আমি তো আটকে উঠেছিলাম। আমি অনেকের সঙ্গে আলোচনা করেছিলাম যে এরকম যদি হয় কখনো আমাদের এখানে, আমাদের জীবনে, আমি তো পারবো না থাকতে, কেউই যেন থাকতে পারবে না। কিন্তু বলতে না বলতে এলো, কাজটা হচ্ছে। হঠাৎ করে যখন শুরু হলো তখন কিন্তু প্রত্যেকের মধ্যে একটা ভয়ঙ্কর দুশ্চিন্তা, কি হবে না হবে, কিভাবে আমরা কাটাবো, মানসিকভাবে আমরা বিধ্বস্ত। কিন্তু রীতিমতো ধীরে ধীরে আমাদের মধ্যে কি করা হলো না, একটা মাইন্ড সেট করার মতো পরিবেশ তৈরি করা হলো। মাইন্ডটাকে সেট করতে হবে। হঠাৎ করে যদি বলা হয় যে 6 মাস লকডাউন, হঠাৎ করে যদি বলা হয় 6 মাস ধরে তুমি বাড়ির বাইরে বেরোতে পারবে না, 6 মাস ধরে তোমাকে সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে, বা 1 বছর ধরে বজায় রাখতে হবে, তাহলে হঠাৎ একটা সমাজের মধ্যে যে প্রতিক্রিয়া, সেটা একটা ব্লাস্ট হবে, একেবারে বিস্ফোরণ। তাকে সামাল দেওয়া কারোর পক্ষে সম্ভব নয়। তাহলে কি করতে হবে, এত কোটি ভারতবাসীকে, এত ধরনের মানুষকে, এত 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 মানুষ বিচিত্র, আমরা বাড়িতে আমাদের মাত্র 1-2 বাচ্চা কাচ্চা, 2-4 জনের পরিবার, সেই পরিবারটাকেই সামলাতে পারি না। আর এত কোটি মানুষ অদ্ভুত বিচিত্র স্বভাবের, কারোর ক্ষমতা নেই সামলানো। তাই মাঝে মাঝে ছেড়ে দিতে হয়, তবুও চেষ্টা, দেখি সঠিক দিশা দেখাই, সঠিকভাবে তাদেরকে পথে নিয়ে চলি। হ্যাঁ, না হলে কি হবে, আরো বিভ্রান্ত হবে, আরো পরিস্থিতি হাতের বাইরে চলে যাবে। তাই ধীরে ধীরে বলা হলো এতদিনের জন্য লকডাউন। তবে আমরা কি বুঝলাম, তাহলে এতদিনের পরে লকডাউন মানে তাহলে তারপরে নিশ্চয়ই খুলে যাবে, সব ঠিক হয়ে যাবে, তাহলে মাইন্ড আমাদের সেট হয়ে গেল। কিন্তু তারপরে পরবর্তী যখন
তারিখটা এলো, তার আগে আগে আবার ঘোষণা করা হলো না পরিস্থিতি খারাপ, ঘোরালো হচ্ছে, আরও খারাপের দিকে যাচ্ছে, আবার এতদিন পর্যন্ত আমাদের সমস্ত কিছু বন্ধ থাকবে, লকডাউন থাকবে, এই থাকবে, এই হবে, ইত্যাদি ইত্যাদি, স্কুল কলেজ খোলা যাবে না। মাইন্ডটা কি হলো, আমরা একটু আবার কি হলো, আমাদের বললো যে আগে খুলবে, আবার খুলছে না, কেমন হলো না, এটা তো ঠিক না। আমরাও বুঝলাম সত্যি তো পরিস্থিতি তো খারাপ, আমরা বাইরে কি করে যাব, আমাদের তো যাওয়া উচিতই না, আমাদের ছেলে মেয়েদেরকে স্কুলে কি করে পাঠাবো, তাই না? আবার দেখা গেল যে তারিখ দেওয়া হয়েছে পরিস্থিতি আরও খারাপ, কিন্তু খোলা যাচ্ছে না, কি করবে? আবার ওই কাছাকাছি এসে কি করা হলো, আবার বলা হলো আজকে তেমন এই 2-1 দিন আগে যেমন বলা হলো যে সেপ্টেম্বরের 20 তারিখ পর্যন্ত স্কুল বন্ধ থাকবে, স্কুল কলেজ খোলা যাবে না। তারপর সুপ্রিম কোর্টের এক রকমের রায় আসছে। তারপরে আজকের বোধহয় খবরে দেখছিলাম নভেম্বর নাগাদ বোধহয় কোন কোন ক্লাস খুলতে পারে এরকম কিছু দেখাচ্ছে। তাহলে ব্যাপারটা হচ্ছে যে আমরা ভাবতে পারিনি যেটা ধীরে ধীরে সেটা কিন্তু আমাদের মধ্যে ঢুকে গেছে এবং আমরা করছি। একটা সময় আমরা ভাবতে পারিনি, ভাবতে পারতামই না, কিন্তু এখন দেখা যাচ্ছে আস্তে 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 কিন্তু আমরা নিচ্ছি। সবটাই কিন্তু মনের খেল। মন অর্থাৎ তুমি মনটাকে আশ্বস্ত করো, তুমি মনটাকে সান্ত্বনা দাও, তুমি মনটাকে নিয়ন্ত্রণ করো, তুমি মনকে বোঝাও, মনকে বলো অল ইজ ওয়েল। সাধারণ একটা সিনেমা 3 ইডিয়টস মাইলস্টোন হয়ে আছে সিনেমার জগতে, অসাধারণ। তার ডায়লগগুলো তাই, কনসেপ্টটাও শিক্ষণীয়, অসাধারণ অভিনয়। অল ইজ ওয়েল, সব ঠিক আছে, কিন্তু কাকে বোঝাতে হবে? কাউকে না, আমার মনটাকে। মন যদি সুস্থ থাকে, মন যদি শান্ত থাকে, মন যদি ঠিক থাকে, তাহলে সব ঠিক, দুনিয়া জিতে নেওয়া যায়। কিন্তু মন যদি ঠিক না থাকে তাহলে কিচ্ছু হয় না, কোনো কাজই করা যায় না। তাহলে সবটাই মনের উপর নির্ভর করছে। তাহলে এই মনটাকে আস্তে আস্তে আমরা কি করেছি না, সামাল দিয়েছি। সামাল দিয়ে তাকে ঘরের ভেতরে আটকে রেখেছি, আরও সামাল দিচ্ছি, মনকে আরও বোঝাচ্ছি ঠিক হয়ে যাবে, সেপ্টেম্বরে গিয়ে সব ঠিক হয়ে যাবে। অতএব নো টেনশন চাচ্ছু, কোনো টেনশন নেই। সেপ্টেম্বরে গেলে আবার কি হবে, আবার মন একটু আনচান করবে, কি হলো সেপ্টেম্বরে তো ঠিক হলো না, ওকে অক্টোবরে ঠিক হয়ে যাবে। আর পুজোর আগে তো ঠিক হয়ে যাবেই, সবাই জানে। মা কি কারো দুঃখ দেখতে পারে? এরা কি কখনো হয়েছে? আমাদের লাইফে হয়নি, বাবার লাইফে হয়নি, তার বাবার লাইফে হয়নি, কারোর লাইফে হয়নি, কোনো দিনই হয়নি। পূর্বপুরুষদের সেই জেনারেশন পর জেনারেশন কারোর কিছু হয়নি, কোনো দিন হয়নি। তাহলে মা আমাদের পরীক্ষা নিচ্ছেন। এই পরীক্ষায় তো আমরা উঠে যাচ্ছি, আমরা এত মাস যে বসে আছি, তাহলে পরীক্ষা তো আমরা দিয়ে যাচ্ছি, ধৈর্যের পরীক্ষা। তাহলে মা তো দেখছে, তাহলে মা কি করবে? মা কিন্তু অক্টোবরে পুজোর আগে আগে সব ঠিক করে দেবে। চাচু অল ইজ ওয়েল, মনকে প্রবোধ দিচ্ছি ঠিক হয়ে যাবে। কিন্তু জানি না, পুজো আসবে, কিচ্ছু ঠিক হবে না, বাইরে বেরোনো যাবে না, তাহলে তখন কি হবে? পুজো কি দেখবো না? অবশ্যই দেখবো, মনকে সান্ত্বনা দেবো, দাঁড়াও, পুজো দেখাচ্ছি, ঠাকুর দেখাচ্ছি, ঘুরতে বেরোচ্ছি, ড্রেস কিনছি, সবই করছি। চলো অনলাইনে ড্রেসের অর্ডার দিয়ে দাও, চলে এলো বাড়ি, নতুন ড্রেস চলে এলো পুজো। ঠিক আছে, ঠাকুর কি করবো? এত বড় ঠাকুর, এত বড় প্রতিমা বাড়িতে কি বানাতে পারবো? বাড়িতে যেতে পারবো না, সম্ভব না। ওকে, ক্যালেন্ডার একটা ঝুলিয়ে দাও, দরকার হলে মোবাইলে দুর্গা ঠাকুরের ছবি বের করো, বেরিয়েছি। নিজেকে অনলাইনে নিয়ে আসো, ঠাকুর দেখতে যাও আমার সঙ্গে অনলাইনে বসে পড়ো, নতুন জামা কাপড় পরে, পাশে দুর্গা ঠাকুর। তারপরে এ ঘর ও ঘর ঘুরে বেড়াও, বাস। সকালবেলা অষ্টমীর দিন সকালবেলা ঘরে ঘর ও ঘর ঘোরো, বসে একটু নিজের মতো অঞ্জলি দিয়ে দাও। আবার রাতের বেলা আবার ড্রেস করে, অন্য ড্রেস পরে বেরিয়ে পড়ো, এ ঘর ও ঘর। অনলাইনে আসো সবার সঙ্গে, দেখো এই জামা কিনেছি, এই ড্রেস কিনেছি, এই জামা ঠাকুর, এই যে এই প্যান্ডেল করলাম, আবার ও বলবে এই যেটা প্যান্ডেল করলাম, তো হয়ে গেল ঘোরাঘুরি। মন কিন্তু আস্তে আস্তে সবকিছুকে মানিয়ে নিচ্ছে, খাপ খাইয়ে নিচ্ছে। সবটাই হচ্ছে মনের খেল। মনের যে কি খেল সেটা যেমন এখন কিছু কেউ বুঝতে পারছিস, আগামী দিনে আরো বুঝতে পারবে।
মনের খেলটা। যাই হোক, তো আমি কেন এত কথা বলছি, তার কারণ হচ্ছে এই আজকের পরিস্থিতির সঙ্গে আজকের আমাদের এই আটকে থাকার সাথে সুয়েজকালে হাঙর শিকারের কিছু জায়গাতে কিন্তু বিরাটভাবে মিল আছে। এই জন্য বলছি, তোমাদের মনে হতে পারে কি রে বাবা পড়াচ্ছে সুয়েজকালে হাঙর শিকার, চলে আসছে করোনা, লকডাউন, কোয়ারেন্টিন, এগুলো চলে আসছে। হ্যাঁ, কোয়ারেন্টিনের কথাতে আসছি, তার কারণ সুয়েজকালে হাঙর শিকার তো কোয়ারেন্টিনের কথা ছিল, ওখানে কোয়ারেন্টিনের কথা ছিল শুধু নয়, ওখানে কোয়ারেন্টিন হয়ে থাকতে হয়েছিল, আবদ্ধ হয়ে থাকা, এটা কিন্তু হচ্ছিল। তাহলে এখন ঘটনা হচ্ছে যে একটা জায়গায় যদি আবদ্ধ করে রাখা হয়, আবদ্ধ হয়ে থাকা হয়, যতটুকু সময় সেখানে কাটালে হবে তার থেকে অনেকটা সময় যদি ওখানে আটকে রাখা হয় বা ওখানে যদি তোমাকে আটকে থাকতে হয়, উপায় নেই, তোমার যাওয়া যাবে না, তাহলে তুমি কি করে সময় কাটাবে? ধরো তোমরা যেভাবে এখন কাটাচ্ছ এইভাবেই তোমরা যদি কাটাতে, কিন্তু শুধু আজকে তোমাদেরকে ঘরের মধ্যে আটকে রাখা হয়েছে, কিন্তু তোমাদেরকে হাতে দুনিয়া দিয়ে দেওয়া হয়েছে। আটকে আছো ঘরের মধ্যে, কিন্তু সারা দুনিয়াটা হাতের মুঠোয়, মোবাইল, ইন্টারনেট। কিন্তু তোমরা আটকে রয়েছো এতগুলো মাস, তোমাদের হাত থেকে কেড়ে নেওয়া হলো মোবাইল, মানে বাইরের জগৎটা। একটা ঘরের ভেতরে আটকে রয়েছে অনেকগুলো দিন, ঘরের জানলাগুলো খোলা, কিন্তু দরজা বন্ধ, বাইরে যাওয়ার উপায় নেই। এবারে ঘরের মধ্যে কিছু জিনিস আছে, যে যে ঘরে বসে রয়েছো সেই ঘরে দেওয়ালে তাকাও, চারদিকে তাকাও, কিছু জিনিস দেখতে পাবে, তাকাও, তাকিয়ে নাও, তারপরে বলছি। ওকে, কি দেখা গেছে তো? হ্যালো, রেসপন্স? ওকে, তাহলে কিছু কিছু জিনিস কিন্তু চোখে পড়েছে, এবং এই জিনিসগুলো আগেও চোখে পড়েছিল, আজকেরও চোখে পড়েছে। তাও হয়তো যদি আজকের আরেকটু সময় দিয়ে দেখো, আজকে পড়ার পরে, এখন হয়তো পারবে না, পড়ার পরে যদি আরেকটু সময় দিয়ে দেখো, বা আমার কথা শুনতে শুনতে যদি চোখ সিলিং এর দিকে, দেওয়ালে, এই দেওয়ালে, এই দেওয়ালে, ঘরের চারদিকে যদি ভালো করে যায়, নিখুঁতভাবে যদি তোমরা ধরার চেষ্টা করো, তাহলে দেখবে আগে দেওয়ালে যা কিছু ছিল তুমি দেখেছিলে, আজও দেখেছো, কিন্তু আগের দেখাতে কোথাও না কোথাও তোমার চোখে পড়েনি, ওভারলুক হয়ে গেছে কিছু জিনিস, হয়তো সামান্য জিনিস, হয়তো যে জিনিসটা দেখা গেছে সেই জিনিসটার পুরো অংশটাই তুমি হয়তো সেইভাবে দেখো, কোথাও না কোথাও তার একটা অংশ তোমার চোখের আড়ালে এতদিন থেকে গেছি। কেন? কারণ হচ্ছে তুমি দেখেছো, দেখা এক জিনিস, কিন্তু তুমি পর্যবেক্ষণ করনি, তুমি নিরীক্ষণ করনি, তুমি নির্দিষ্টভাবে তোমার মন দিয়ে ওখানে দৃষ্টিপাত করনি, তাই তুমি অনেক জিনিস আগে মিস করে গেছো, আজকে তোমার চোখে পড়ছে। কারণ আজকে তোমাকে আটকে রাখা হয়েছে, আজকে তোমাকে একটা ঘরের ভেতরে, একটা বাড়ির মধ্যে আটকে রাখা হয়েছে। আজকে তোমার হাতে অনেক সময় আছে, কিন্তু সময় নেই। যার হাতে মোবাইল দিয়ে দিয়েছে, এই বয়সে যদি মোবাইল হাতে দিয়ে দেওয়া হয়, তাহলে সময় পাওয়া যায়? কি বল, সময় পাওয়া যায়? সময় পাওয়া যায় না তো, পুরো দুনিয়াটাই তো হাতে। পড়াশোনা সেটা যেমন সময়, একটা বিরাট সময় ব্যাপার চলছে, কিন্তু তার পাশাপাশি আরো কত রকমের, কত বিষয়, কত কি, ফলে সময় কোনদার দিয়ে কেটে যাচ্ছে মোবাইল হাতে নিয়ে, এটা বুঝতেই পারছো না। আমি বলবো এটা করো না, এটা করো না, কিন্তু এটা করো না। তো কারণ হচ্ছে এর যে ভয়ঙ্কর পরিণতিটা আসতে চলেছে সেটা বুঝতে পারবে। এই যে চোখের উপরে প্রেশার পড়ছে, মাথার উপরে প্রেশার পড়ছে, মাইন্ডের উপরে প্রেশার পড়ছে, শরীরের উপরে তার প্রেশার পড়ছে, এফেক্ট পড়ছে, সারাক্ষণ গায়ের ধারে, হাতের কাছে মোবাইল, এর একটা রেডিয়েশন আছে, ভয়ঙ্করভাবে প্রভাব পড়তে থাকে, কিন্তু কিছু করার নেই। হয়তো বা পড়ার সময়টুকু দেখলাম, বাকি সময়টুকু একটু শরীর থেকে দূরে রাখলাম একটু, কিন্তু কে করে কার কথা, কে শুনে? চোখের উপরে এফেক্ট ফেলে যাচ্ছে। একটা সময় গিয়ে দেখা যাবে ডাক্তার দেখিয়েও চোখ ঠিক করা যাবে না, মাথার যন্ত্রণা কমছে না, শরীর একদম শেষ হয়ে যাচ্ছে। আমরা পাচ্ছি হয়তো অন্যভাবে, পড়াশোনা হচ্ছে, শিক্ষা লাভ করছি,
হ্যাঁ, জ্ঞান অর্জন করছি, কিন্তু আমরা অনেক কিছু হারাচ্ছি। অফলাইনে যেটা পেতাম সেটা কিন্তু অনলাইনে পাচ্ছি না। তাহলে এই অবস্থায় তুমি ঘরে আটকে রয়েছো, তোমার হাতে দুনিয়া রয়েছে মোবাইল, কিন্তু আমি গিয়ে বলছি যে তোমার হাতে যদি মোবাইল না থাকতো, দুনিয়াটা না থাকতো, তুমি ঘরের ভেতরে বাড়ির ভেতরে যদি আটকে থাকতে, তাহলে তুমি কিভাবে সময় কাটাতে? কেউ একজন বলো কিভাবে সময় কাটাতে? টিভি দেখতাম, ড্রয়িং করতাম। টিভিও নাই? টিভি নাই মানে অনলাইন, তারপরে এই সমস্ত সিনেমা অনলাইন এগুলো নাই? ঘরের জিনিস দেখতাম কি আছে। ঘরের ভেতরে আমি বলছি ওকে, একটা ঘর, একটা দুটো গল্পের বই আছে, দু একটা ড্রয়িং এর বই আছে, তারপরে দেওয়ালে কিছু ছবি টবি এটা ওটা আছে। তাহলে তুমি কি করতে? ড্রয়িং করার জন্য যতটা সময়, হ্যাঁ কি করতে? ড্রয়িং করার জন্য যতটা সময়, ওই তো বলছি, ড্রয়িং করার জন্য যতটা সময় তোমার কাছে ড্রয়িং এর যে খাতাটা দেওয়া আছে, যে পেন কালার পেন্সিল গুলো আছে, সেইগুলোতে তোমার যতটা চলবে, তাও শেষ হয়ে গেল, আর নেই, উপায় নেই, আর কিছু করার নেই, হাতের কাছে আর কিছু নেই, বাইরে থেকে আর কিছু দেওয়া হবে না, ওইটাই। তাহলে আর ছবি আঁকার উপায় নেই। গল্পের বই পড়বে, একটা দুটো ছিল, ওটাও শেষ হয়ে গেছে, আরো সময় আছে, হটে অনেক মাস আটকে থাকতে হয়েছে, আরো হবে। তাহলে এবার এই ঘরের ভেতরে এবার কি করবে বলো? ঘুমাচ্ছ, খাচ্ছ, ঘুমাচ্ছ, খাচ্ছ, পায়চারি করছো, তাও আটকে আছে, কি করবে বলো? ঘুমাচ্ছ, ঘুমানো, খাওয়া, ঘরে পায়চারি করা, আবার ঘুমানো, খাওয়া, পায়চারি করা, 2-5 দিন করতে করতে বোর হয়ে যাবে। কি করবে? গল্পের বই পড়বে, গল্প বই শেষ হয়ে গেছে, এবারে কি করবে? আর্ট করবে, শেষ হয়ে গেছে, আর কিচ্ছু এখানে নাই করার মতো। আর এবারে আছে জিনিসপত্র দেওয়ালে ঘরে টরে ছড়িয়ে আছে, এবার বলো কি করবে? একজন, হ্যাঁ একজন বলবে, একজন বলো, একজন নাহলে অসুবিধা হচ্ছে, একজন বলো আগে। মেয়েদের থেকে একজন বলছে, বলো। হয়ে গেছে, শেষ। দেখা, বাইরের প্রকৃতি দেখে নিয়েছো, ঘরের জিনিসপত্র দেখে নিয়েছো, তারপরে কি করবে? চুপচাপ, চুপচাপ, চুপ চুপ চুপ, চুপচাপ। আচ্ছা বল। হ্যাঁ, এইবারে লাইনে এসেছে, পথে এসেছে। বাইরের প্রকৃতি দেখবো এক জিনিস, জানলা দিয়ে যতটুকু দেখা যাচ্ছে একটা খণ্ড দৃশ্য চিত্র, ওইটুকু দেখবো। ওইটুকু দেখলে কিন্তু খুব বেশি সময় লাগবে না, অল্প সময়ের মধ্যে কিন্তু দেখা ফুরিয়ে যাবে, শেষ। ঘরের ভেতরে দেখবো, ও আমি দেখতে পাচ্ছি আমার ঘরে একটা ঘড়ি আছে, গণেশ ঠাকুরও আছে, ও একটা সিনারি আছে দেখতে পাচ্ছি, একটা না দুটো সিনারি রয়েছে। তাহলে আমার দেখা হয়ে গেল, ক্যালেন্ডার দেখলাম, এখানে এটা ওটা রয়েছে, বইপত্র, ওকে দেখা হয়ে গেছে, দেখা শেষ, দেখা। তাহলে এবারে কি করবো? সময় কাটাতে হবে। এইবারে আস্তে আস্তে যেগুলো দেখা হয়ে গেছে সেগুলোকে আবার দেখব। কেন? আগের বারে যখন দেখেছিলাম তখন দেখেছিলাম এই ঘড়িটা দেখেছি, গণেশ ঠাকুর, একটা ফ্রেম ঝুলছে, একটা ক্যালেন্ডার, এই কয়েকটা যা আছে দেখেছি, ওটা দেখা হয়েছে, সময় কেটে গেছে। এখন কি হবে? আর সময় কাটছে না, তখন এবারে তোমার সম্পূর্ণ মনোযোগ একটা ছবি, একটা জিনিসের উপরে পড়বে, এবং আরো যদি তোমাকে মনে হয় আরো সময় কাটাতে হবে, তাহলে ওই জিনিসটার মধ্যে তুমি যা কিছু আছে নিখুঁতভাবে, নিপুণভাবে দেখবে। তাও যদি দেখা হয়ে যায়, এরপরে ওর সঙ্গে কল্পনা শক্তি যোগ হয় বা যোগ হবে। বাইরের প্রকৃতিকে দেখেছো,
প্রকৃতি দেখছো, গাছপালা দেখলে, পাখি, ওকে ঠিক আছে হয়ে গেল, ওইটুকু দেখলে কিন্তু সময় বেশি যাবে না। কিন্তু যখনই সময় অঢেল, সময় অগাধ, প্রচুর আটকে রয়েছো, নাই এরকমভাবে আশেপাশের এত উপাদান, তখন কি হয় না সেই দৃশ্যকে কেন্দ্র করে তার সাথে সাথে কি হয় না কল্পনা প্রবণ মন কল্পনা আকাশে ভেসে যায়, ভাবুক প্রবণ মন ভাবনার জগতে ভেসে যায়। অর্থাৎ একজন মানুষকে হয়তো বাস্তববাদী মানুষ থেকে শিল্পী মানুষে পরিণত করে দেয় এই রকম পরিস্থিতি বা অবস্থা। তার মানে এখন তোমরা যে আটকে রয়েছো ঘরের ভেতরে, তোমাদের কিন্তু অনেকেই শিল্পী হয়ে উঠেছে। কেউ হয়তো ফেসবুকে এই কাজ করছে, ওই কাজ করছে, এটা করছে, মাথা কাটাচ্ছে আরো কি করা যায় এটা ওটা করে। কেউ কিন্তু কি করছে, লিখছে, সে তার কল্পনা প্রবণ মনের দরজাটাকে খুলে দিয়েছে। আর এই করোনা আমার বাইরের সমাজের জানলা বন্ধ করে দিলে কি করবে, জানলা দরজা বন্ধ করে দিয়ে কি করবে, আমার মনের দরজা জানলা তো বন্ধ করতে পারবে না। সে খুলে দিয়েছে তার মনকে, সে লিখেই চলেছে, সে খুলে দিয়েছে তার আর্ট, তার শিল্পটাকে, আর্ট ছবি আঁকাটাকে। সে কিন্তু ছবি এঁকেই চলেছে। একটা ছবি আঁকতে গেলে যে সময় লাগে, যারা ছবি আঁকো তারা জানো, এমনি বসলাম ছবিটা আঁকলাম, শেষ 1 ঘন্টা 2 ঘন্টাতে হয়ে গেল। কিন্তু ওখানে সেইভাবে হয়তো তুমি ফুটিয়ে তুলতে পারোনি। আর ফুটিয়ে তোলার জন্য যা দরকার সেটা হচ্ছে তোমার সম্পূর্ণ কল্পনা শক্তি, তোমার ভাবনার শক্তি, সম্পূর্ণভাবে তোমার অবজারভেশনের মানে পর্যবেক্ষণের ক্ষমতা, সবটাকে যা 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 লাগবে পুরোটাকে নিয়ে এক জায়গায় নিবিষ্ট করতে হয়। তবে গিয়ে ওই ছবিটা ছবির মতো হয়ে উঠবে, চিত্রের মতো হয়ে উঠবে। এবং সেটা 1 ঘন্টা 2 ঘন্টা নয়, হয়তো দেখা যাবে 2 দিন 4 দিন। একজন চিত্রকরের একটা ছবি নিয়ে পড়ে রয়েছে 1 দিন 2 দিন 4 দিন 6 দিন 1 মাস চলে গেল, কিন্তু ছবিটা ধরতে পারছে না। একটাই ছবি ধরতে পারছে না, হচ্ছে না, আবার নিয়ে বসছে, আবার হচ্ছে না, আবার নিয়ে বসছে। তারপরে এত ভাঙা গড়ার পরে যখন ছবিটা আবার করা, আবার মোছা, আবার করা, আবার কাটা, তারপরে যে রূপটা তিনি দেন সেটা কিন্তু মনের মধ্য থেকে উঠে আসে। আর মনের মধ্য থেকে উঠে আসছিল না বলে এত দিন ধরে ছবিটা কিন্তু সম্পূর্ণ হচ্ছিল না। আমার একজন প্রাক্তন ছাত্র আছে, অসাধারণ ছবি আঁকে, অসাধারণ আর্ট, অনেক বছর 2010-এ পাস করেছে। তো অসাধারণ আঁকে, শিল্পী মানুষ, নাটক করে, আঁকে, আর যা যা এই সংস্কৃতির সঙ্গে জড়িয়ে আছে। কিন্তু তার একটা দিক আছে যেটা ভালো, আবার একদিক থেকে খারাপ ফ্যামিলির কাছে খারাপ মনে হতে পারে, পরিবারের কাছে খারাপ মনে হতে পারে। কিন্তু তার ভালো দিকটা কি, শিল্পী মানুষ তো তিনি হঠাৎ করে কি করে, একটা সময় হয়েছিল যে হঠাৎ করে তাকে 8-10 দিন খুঁজেই পাওয়া যায়নি, কোথায় বেপাত্তা, খোঁজ চারদিকে খোঁজ পড়ে যায়, এতদিন ধরে খুঁজেই পাওয়া যাচ্ছে, কোথায় গেল, কাউকে কিচ্ছু না বলে চলে গেছে। তারপরে তারই এক বন্ধুর কাছ থেকে খবর পাওয়া গেল অনেক দিন পরে, 7-8 দিন পরে। কোথায় গেছে না, দার্জিলিং থেকে একেবারে পাহাড়ি গায়ে সেখানে রয়েছে কয়েকদিন, এবং শুধু রাতের আকাশটাকে ধরছে, এতদিন ধরে রাতের আকাশটাকে ধরছে। মানে রাতের আকাশটাকে ক্যানভাসে ধরছে, ওইখানে ওই প্রকৃতিতে দাঁড়িয়ে থেকে, ওই রাতের আকাশে, ওই পাহাড়ি এলাকায় দাঁড়িয়ে থেকে। তোমরা তো জানো পাহাড়ি এলাকায় রাতের আকাশ একবারে মেঘমুক্ত, রাতের আকাশ তারায় ঝলমল করে। যারা টাইগার হিল গেছো, যারা দার্জিলিংয়ে গিয়ে টাইগার হিল গেছো ভোরবেলায়, তারা জানো যে ভোরবেলায় কিন্তু গাড়ি নিয়ে যায় কাঞ্চনজঙ্ঘা সূর্যোদয় দেখার জন্য। তো সেই গাড়ি যখন আমাদের ভোর রাতের দিকে নিয়ে যায়, তখন যদি রাস্তার পাশে গাড়ি দাঁড় করিয়ে নেমে দেখবে, আমার এটা দেখার অভিজ্ঞতা আছে, উফ কি সুন্দর আকাশ, যেন তারাগুলো স্পষ্টভাবে বোঝা যাচ্ছে, গোটা আকাশ জুড়ে তারায়। ওই আকাশটাকে ধরতে গিয়েছিল এবং ধরে নিয়ে এসেছে।
ফুটিয়েছে, দেখলে মনে হবে অবাক হতে হবে, বিস্মিত হতে হবে, মনে হবে সত্যিকারের যেন রাতের আকাশটা ঝলমল করছে। এই হচ্ছে শিল্পী। তাহলে শিল্পী কি করছে? শিল্পী এই জনজীবন থেকে সরে গেছে, শিল্পী এই ব্যস্ততা থেকে সরে গেছে, শিল্পী এই যে যান্ত্রিকতা থেকে সরে গেছে, কাজকর্ম থেকে, ভিড়ভাট্টা থেকে সরে গেছে, সম্পূর্ণভাবে কয়েকদিনের জন্য এক জায়গায় যেন আটকে গেছে, এই কোয়ারেন্টাইনের মধ্যে এক জায়গায় আটকে গেছে। আটকে গিয়ে অন্য দরজা জানলাগুলো বন্ধ করে দিয়ে শুধু মনের দরজা জানলাগুলো খুলে দিয়েছে। আর তার কারণেই 7-8 দিন ধরে নিখুঁতভাবে ওই রাতের আকাশটাকে ধরতে পেরেছে। কারণ ওই রাতের আকাশটা যখন ধরছিল, আমরা যদি রাতের আকাশ ধরি, যাও বাড়ির ছাদে রাতের আকাশ ধরো, বাড়ির ছাদে গেলাম, রাতে তাকালাম, শহরে যদিও আলোয় ঝলমলে আকাশ আমরা দেখতে পাই না, তাও দেখা যাচ্ছে কয়েকটা তারা, ভালো করে তাকাও, ও আকাশ, এই তো কয়েকটা তারা দেখতে পাচ্ছি, ওকে, ও তার থেকে মোবাইল দেখা অনেক ভালো, চল নিচে যাই বলে টুকটুক করে নেমে এলাম। তার মানে তুমি দেখলে আকাশটা, কিন্তু যে দেখা মাত্র তুমি তোমার মনের রং কিন্তু চড়াওনি ওই আকাশে। জীবনানন্দ দাশের একটা কবিতা ছিল তোমাদের ক্লাস 9-এ সিলেবাসে, আকাশে 7টি তারা। ওই কবিতাটা তোমরা বেশিরভাগ পড়েছো, জাস্ট পড়েছো, আমি বুঝিয়েছি পড়েছো, কিন্তু কবিতা শুধু পড়লে আর বুঝলে হয় না। একজন বোঝাবে, কবিতা বুঝবে, ওটা কখনো কবিতা বোঝা হয়তো হয়, কিন্তু ওই কবিতাটাকে উপলব্ধি করা হয় না, হৃদয়ে গাঁথা হয় না। কবির সঙ্গে একাত্ম হতে পারবে, তাহলে কিন্তু অন্য কারোর দ্বারা নয়, নিজেকেই বুঝতে হবে, উপলব্ধি করতে হবে, হারিয়ে যেতে হবে। কবি বসে রয়েছে সবুজ ঘাসের উপর, হ্যাঁ, সবুজ গালিচায়, আর ধীরে ধীরে সন্ধ্যা নামছে, আর আকাশে দেখা যাচ্ছে কামরাঙা লাল মেঘ, যেন মৃত মণিয়ার মতো গঙ্গাসাগরে ঢেলে চলে গেছে। আকাশ কামরাঙা লাল মেঘ। আমি আজকে 1 ঘন্টার জন্য বাড়ির কয়েকজন সবাই মিলে আমরা গেছিলাম এই বৈকুণ্ঠপুর ফরেস্টের দিকে। সূর্য ডুবছে, সেই সময় আমি ক্যামেরাতে কয়েকটা ছবি ধরলাম, আকাশের ছবি। আমি পাঠিয়ে দেবো, গ্রুপে পাঠিয়েছি, সম্ভবত তোমরা দেখে নাও। গেছে কি, সেন্ড হয়েছে? কিছুক্ষণ আগে গ্রুপে পাঠিয়েছিলাম আকাশটা, গেছে? না স্যার। তাহলে একটু পরে পাঠিয়ে দেবো, দেখবে আকাশের যে বিভিন্ন রং কিভাবে পাল্টাচ্ছে। একটু পরে একটু হালকা লালচে, একটু কেমন কমলা, আবার একটু হয়ে যাচ্ছে কি না ওই যে কামরাঙা লাল, কি সুন্দর, একেবারে দারুণ, অসাধারণ। একদিকে সবুজ আর উপর দিকে আকাশের ওই রং। যদি সময় পাও বা হয়তো উপায় থাকে, তাহলে আমি বলবো যে একটু ঘুরে আসবে। এই পরিস্থিতিটা হয়তো বাড়ি থেকে যেতে দেবে না, তবে ওই যে বললাম যে মানুষের মন এমন একটা জিনিস, তাকে যদি শান্ত রাখা যায়, তাকে যদি ভালো রাখা যায়, তাহলে সব ভালো চলে। আর তোমরা থাকতে থাকতে, আবদ্ধ হয়ে থাকতে থাকতে রীতিমতো ডিপ্রেস হয়ে যাচ্ছ। ওই পড়া, মোবাইল, নোট, হোমওয়ার্ক, এটা করতে করতে খুব কঠিন কাজ অবস্থা তোমাদের। তাই বলবো, যদি সেরকম সুযোগ হয়, উপায় থাকে, তাহলে একটু বিকেল দিকে, সকালের দিকে গিয়ে এই সমস্ত জায়গাটা একটু ফাঁকা থাকে, গাড়ি যাচ্ছে, কিন্তু ঘুরে আসো। যাদের প্রাইভেট কার আছে তারা তো যেতেই পারে, আর না হলে অন্যভাবে একটা টোটো ভাড়া করে নিয়ে যাওয়াই যেতে পারে। এখন আর উপায় নেই, এখন আমাদের ঘরের ভিতরে একেবারে ওইভাবে আটকে থাকা সম্ভব না। নিজেদের যতটা সম্ভব সুরক্ষা নিয়ে একটু আত্মীয় এদিক ওদিক যেতে হবে, মাইন্ডটা ফ্রেশ করার জন্য, না হলে কিন্তু মরে যেতে হবে একটা সময় পরে। কেউ তো বলেই খালাস, ঘরের ভেতরে আটকে থাকো, বাইরে বেরোবে না, কারণ বেরোলেই মরবে। করোনা ঠাকুর দেবে ছবল, কিন্তু করোনা ঠাকুর তো ছবল দেবে, এটা তো ঠিক কথা, তাই বেরোবো না। কিন্তু ঘরের ভেতরে থাকলে, এখানে যে ঘরের ভেতরে যে অন্য ঠাকুর আছে, আর সেই ঠাকুর যে আমাদেরকে ডিপ্রেস করে দিচ্ছে, ডিপ্রেশনের দিকে নিয়ে যাচ্ছে, কি করবো? ওদিকে তো করোনায় মরবো কি, এখানে তো বাড়িতে থেকে ডিপ্রেশন শেষ হয়ে যাচ্ছে, এখানেই মরে যাবো। তাহলে বেরো করতেই হবে, না হলে কদিন পরে সাইকিয়াট্রিস্টকে দেখাতে হবে, মাথার সমস্যা তৈরি হয়ে যাবে।
মাঝে মাঝে এক আধবার বেরো, মাসে এক আধবার বেরো, বাড়িতে বলো যে এরকমভাবে আমার মনে হয় একটু আধটু বেরোনো দরকার, সেরকমভাবে যদি দূরত্ব রেখে উপায় থাকে। তো যাই হোক, তো আমি এতদিন পরে বেরোলাম, দিকে ভালো লাগলো। আর সবুজটাকে মানে জঙ্গল, অরণ্য, ওদিকে আকাশ, নদীও আছে, বেশ সুন্দর। ওখানে কালভারটা আছে না, ওই জায়গাটা খুব সুন্দর এরিয়াটা। তো যাই হোক, তো এই যে আটকে থাকতে থাকতে হঠাৎ করে এতদিন পরে এই প্রকৃতির মাঝে আবার গেলাম, তখনই বুঝলাম যে এতদিন আমরা ঠিক কোন অভাবটা অনুভব করেছি, কিংবা এটাও বুঝলাম যে এই যে কয়েক মাসের এই আটকে থাকার কোয়ারেন্টাইনের এই যে পরিস্থিতি, এই পরিস্থিতির আগে আমরা ঠিক বুঝিনি, টের পাইনি যে প্রকৃতি আমাদের জীবনে কতখানি অবদান রাখে, ভূমিকা রাখে, তার ভূমিকা আছে। আমরা বুঝিনি, কারণ আমরা স্কুলে গেছি, পড়তে গেছি, পড়াতে গেছি, এদিকে করেছি, এদিকে বেড়াতে গেছি, এদিক ওদিক, আমরা বুঝিনি এই বাইরের জনজীবনের মাঝে, বাইরের প্রকৃতির মাঝে থেকে আমরা উপলব্ধি করতে পারিনি, টের পাইনি যে আমাদের জীবনে এর কতখানি প্রয়োজন, দরকার, ভূমিকা। আজকে এতদিন পরে যাওয়ার পরে বুঝতে পারছি যে প্রকৃতি আমাদের জীবনে অক্সিজেন, প্রকৃতিকে বাঁচানো, রক্ষা করার দায়িত্ব আমাদের, নাহলে শেষ হয়ে যেতে হবে। আমরাই কিন্তু যা কাণ্ড ঘটাচ্ছি সেটাই বুমেরাং হয়ে আসছে, আজকের এই পরিস্থিতির জন্য আমরাই দায়ী। তো যাই হোক, আমি যেখানে ছিলাম যে ঘরের ভিতরে আটকে থাকা, একটা জায়গায় আটকে থাকা, তাহলে একটা জায়গাতে তুমি যখন অনেকদিন আটকে আছো, তখন ওই জায়গায়, ওই ঘরের মধ্যে যে জিনিসপত্রগুলো আছে, ধীরে ধীরে কিন্তু তোমার শুধু দেখা নয়, তোমার দৃষ্টিটা এমনভাবে পড়বে, তুমি ওগুলোকে পর্যবেক্ষণ করবে, পর্যবেক্ষণ শক্তি মানে নিপুণভাবে, নিখুঁতভাবে দেখবে। তারপরে যদি দেখতে পাবে যে ওই ঘর, এই ঘরের মধ্যে এতগুলো জিনিস আছে, তার মধ্যে আমি ধরো এইখানে একটা আমার ফ্রেমে বাঁধা একটা ছবি ঝুলে আছে, এটাকে আমি দেখলাম, এতদিন তো ছবিটাই দেখেছি, এখন দেখছি না, আরে এই ছবিটার মধ্যে কি সুন্দর একটা গ্রাম, কি সুন্দর একটা খেজুর গাছ দেখছি, তারপরে একটা কুঁড়ে ঘর, একটা মহিলা এগিয়ে যাচ্ছে, নিখুঁতভাবে দেখতে পাচ্ছি, কি সুন্দর জানলাটা, ও একটা খেজুর গাছ, একটা খেজুর রস ধরার জন্য একটা কলসিও বাঁধা রয়েছে। এগুলো আমি দেখিনি আগে, এখন কিন্তু দেখছি, তার কারণ এখন সময় আছে, কিন্তু দেখার উপাদান কম। তাই উপাদান যখন কম থাকে, সময় যখন বেশি থাকে, তখন সেই উপাদানে যেমন তার কনসেন্ট্রেশন আছে, সে কনসেন্ট্রেট করতে পারে খুব সহজে, তেমনি ওই মনোনিবেশ করার পরে ধীরে ধীরে ওখানে থাকা অতি তুচ্ছ, সামান্য, অতি ছোট সূক্ষ্ম জিনিসও ধীরে ধীরে প্রতীয়মান হয়, প্রকট হয়, দেখতে পাই আমরা। কারণ তখন শুধু চোখের দেখা নয়, চোখের সাথে মনের সংযোগটা ঘটে, তখনই নিরীক্ষণ হয়, তখনই পর্যবেক্ষণ হয়, তখন শুধু আর দেখার পর্যায়ে থাকে না। তারপরেও দেখা শেষ হয়ে গেল, নিরীক্ষণ করাও শেষ হয়ে গেল, পর্যবেক্ষণও শেষ হয়ে গেল। এবারে ওই জিনিসটাকে কেন্দ্র করে শুরু হবে কি না, ওই কল্পনার জগৎ, তোমার মনের জগৎ, ভাবনার জগৎ যোগ হবে। আর যখনই কেউ যে কোনো জিনিসের সাথে তার কল্পনা ভাবনার জগৎটাকে জুড়িয়ে দিতে পারবে, যোগ করে দিতে পারবে, তাহলে সেই হয়ে উঠবে সত্যিকারের সাহিত্যিক, কবি, শিল্পী। এবারে বলো, লেখক সঙ্গে দুইজন সঙ্গী আর জাহাজের যাত্রীরা কোথায় আটকে ছিল? সুয়েজ বন্দরে কতদিনের জন্য আটকে ছিল? কত? 10 দিনের জন্য আটকে ছিল। জাহাজ ছেড়েছিল কত তারিখে? 1899 কত তারিখে ছেড়েছিল খিদিরপুর বন্দর থেকে? কত তারিখে? না, 20 জুন। 14 জুলাই তো জাহাজ পৌঁছলো সুয়েজ বন্দরে। আমি বলছি খিদিরপুর বন্দর থেকে জাহাজ ছেড়েছিল কত তারিখে? কত তারিখ বললাম? 20 জুন থেকে জাহাজ পৌঁছলো সুয়েজ বন্দরে 14 জুলাই। তাহলে কতদিন হলো?
এই হিসেবে ভুল হলো। 20 জুন থেকে 14 জুলাই কত? হ্যাঁ 24 দিন। 24 দিন। এবারে তখনকার দিনে জাহাজে করে ভারতবর্ষ থেকে ইউরোপে যেতে মোটামুটি 27-28 দিন মতো লেগে যেত জাহাজে করে, তাও আবার এই সুয়েজ খালের ভেতর দিয়ে। আর সুয়েজ খালের ভেতর দিয়ে জাহাজ চলাচলের আগে আরও তো কয়েকটা মাস লেগে যেত, কারণ সেই জাহাজ ইউরোপ থেকে ভূমধ্যসাগর হয়ে আটলান্টিক হয়ে ওদিকে ঘুরে ঘুরে ভারত মহাসাগর হয়ে এদিকে ঢুকত বঙ্গোপসাগর। তার মানে দীর্ঘ পথ পরিক্রমা করত। এটা যখন প্রায় 1 মাসের ধাক্কা, ওটা ছিল আরো কয়েক মাসের ধাক্কা। তারপরে পথে তো দুর্গম, কখন কোথায় কি হবে ঠিক ঠিকানা নেই। যাই হোক 24 দিন ভেবে দেখো, 24 দিন একটা জাহাজে আটকে আছে, তাও জাহাজ চলছে, বাইরের প্রকৃতির দৃশ্য দেখছি, জাহাজ চলছে, খাচ্ছি, ঘুমাচ্ছি, গল্প করছি, আবার বাইরে বেরোচ্ছি, কি সুন্দর জাহাজ চলেছে, দুই দিকে দৃশ্য ভালোই চলছে। তাও চলতে চলতে তো স্বাভাবিক বোর হয়ে যাওয়ারই কথা, তাই না? একঘেয়েমি আসারই কথা। এ তো জাহাজ, লেখকদের জাহাজ। কি জাহাজ? নাম কি? জাহাজের নাম কি? একটু আগে বললাম না, গোলকোন্ডা। আগে বলেছি আলোচনায়, রেকর্ডিং আলোচনায় আছে যে গোলকোন্ডা নামক জাহাজে চড়ে লেখক স্বামী তুরীয়ানন্দ, ভগিনী নিবেদিতা, ওনারা প্রত্যেকে 2য় শ্রেণীর যাত্রী ছিলেন, 2nd ক্লাসের। তো সেই 2nd ক্লাসের আরও অন্যান্য যাত্রী রয়েছে, নিশ্চয়ই তাদের সঙ্গে গল্পগুজব হবে। গল্পগুজব করে এদিকে বাইরের প্রকৃতির শোভা দেখে খাওয়া দাওয়া, ঘুম, এইভাবে টুকটাক কাজ করে চলে যাচ্ছি। তাও চলে যাচ্ছি, সামনে টার্গেট রয়েছে কি, আর কটা দিন পরেই আমরা ইউরোপে পৌঁছে যাব। যেমন ট্রেনে করে যাওয়ার সময় অনেকের মনে হয় যে এখান থেকে আমাদের যেতে হবে ধরো আলিপুরদুয়ার, তাহলে আলিপুরদুয়ার যেতে গেলে আমাদের লাগবে প্রায় এতটা সময়, 2.5-3 ঘন্টা, তার একটু বেশি। তাহলে মাঝখানে এতগুলো স্টেশন পড়বে। তাহলে ট্রেনটা ছেড়ে দিল শিয়ালদা না, এনজিপি থেকে ছাড়লো, এবারে এই স্টেশন এলো, তাহলে একটা স্টেশন কমে গেল। তারপরে এই স্টেশন আসবে আরো এতক্ষণ পরে, আবার স্টেশন এলো এতক্ষণ পরে। তাহলে এই করে করে কিন্তু বাইরে ট্রেন ছুটছে, বাইরের দিকে দৃশ্য দেখছি, গল্পগুজব হচ্ছে লোকজনের সঙ্গে, মাঝে মাঝে চটপটি মুখরোচক খাবার হচ্ছে, চানাচুর, বাদাম ভাজা, এটা ওটা খেতে খেতে চলেছি। সময় কিন্তু মোটামুটি গড়িয়ে যাচ্ছে, কেটে যাচ্ছে। কিন্তু যেতে 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 ভাবছি কিন্তু টার্গেট রয়েছে, ওদিকে লক্ষ্য রয়েছে কি, আর মাত্র কটা স্টেশন পরে, আর এই যে কটা মাত্র অল্প কিছুক্ষণ পরে পৌঁছে যাবে গন্তব্যে আলিপুরদুয়ার। কিন্তু হঠাৎ করে মাঝখানে কোথাও ফেসে গেল, আটকে গেল, হয় ট্রেনের ক্ষেত্রে অনেক সময় ফেসে গেল। তখন যে পরিস্থিতিটা হয়, মানসিক অবস্থা, 1 ঘন্টা কাটছে, 2 ঘন্টা কাটছে, 3 ঘন্টা কাটছে, কিন্তু 1 দিন কাটলো, 2 দিন কাটলো, 3 দিন কাটলো, কদিন ফেসে গেছিল জাহাজ, মানে যাত্রীরা 10 দিন ফেসে গেছে। এটা তাদের হিসেবের বাইরে ছিল। এরকম ধরনের পরিস্থিতি আসতে পারে ভাবেনি, হঠাৎ করে 10 দিন। ওই যে আর কটা দিন পরে পৌঁছে যেতাম, আর 2-3 দিন পরে, সেক্ষেত্রে হঠাৎ করে 10 দিন এক জায়গাতে হঠাৎ করে আটকে দেওয়া হয়েছে। তাহলে এবারে কি করে সময় কাটবে? শুয়ে বসে ঘুমিয়ে গল্প করে তো কাটছেই, বাইরে বেরিয়ে দেখা যাচ্ছে জাহাজে দেখে লোকজনের মুখ টুক দেখছি, এদিক ওদিক গল্প টল্প হচ্ছে, এদিকে দেখছি আকাশ দেখছি, সামনে সুয়েজ খাল দেখা যাচ্ছে, এদিকে 3 দিকে বালির ঢিপি, কি সুন্দর প্রাকৃতিক দৃশ্য, প্রাকৃতিক বন্দর, দারুণ। 1 দিন কাটলো, 2 দিন কাটলো, 3 দিন কাটলো, ওকে, ভালো কথা। কিন্তু ওইখানে ওই দৃশ্য দাঁড়িয়ে দাঁড়িয়ে 10 দিন ধরে দেখা সম্ভব? কি দেখার আছে এবারে 10 দিন ধরে? তোমরা প্রত্যেকে
মিরিক গেছো? কি গেছো কি যাওনি? আমি যাইনি, সারি আইবো গেছো? তো যারা যাওনি তারা, হ্যাঁ যারা যাওনি তারা অন্য কোথাও যাওয়ার কোনো দৃশ্য, কোনো ঘটনাকে ভেবে নাও, এর সঙ্গে রিলেট করে। আমি বলছি এখন মিরিকের কথা, তার সাথে সাথে তোমরা ভেবে নাও। ধরো মিরিকে গেছি, তো মিরিকের যা ভিউ রয়েছে, যা কিছু দেখা, বোটিং টোটিং করা, ঘোড়ায় চড়া, খাওয়া দাওয়া, ঘোড়া দেখা, যা কিছু আছে, তো তা মোটামুটি 2 দিন, ম্যাক্সিমাম 3 দিন। একদিন ঘুরলাম, রাতে হোটেলে থাকলাম, আরেকদিন ঘুরলাম, আবার থাকলাম, ঘুরে ঘুরে চলে এলাম, ওকে 2-2.5-3 দিন ম্যাক্সিমাম। কি তার মধ্যে মোটামুটি মিরিকে যা কিছু আছে, বাইরের কথা বলছি না, মিরিকেরটা তো 2-3 দিন দেখা হয়ে যাওয়া উচিত, কি তাই না? এনাফ তো, 2-3 দিন তো এনাফ টাইম। কিন্তু তারপরেও যদি তোমাকে বলা হয় যে তোমাকে ওখানে 10 দিন ধরে থাকতে হবে এবং তুমি 10 দিন ধরে থেকে দেখো, তাহলে তুমি প্রথমে কি দেখবে? 2-3 দিন তো বোটিং করছো, খাচ্ছ দাচ্ছ, মজা করছো, চারদিকে পাহাড় টাড়ে ঘুরছো, প্রকৃতির দৃশ্য দেখছো, ওকে। তারপরে 3 দিনের পরে কিন্তু বোরিংনেসটা শুরু হবে, একঘেয়ে। তারপরে তোমার মনে হবে এখান থেকে পালাতে পারলেই বাঁচি, কিন্তু উপায় নাই, আটকে আছো, তখন থাকতে হবে, ব্যাপারটা এরকম। তখন তোমার কি হবে? তুমি আগে 3 দিন ধরে জাস্ট দেখেছো, কিন্তু তুমি পর্যবেক্ষণ বা নিরীক্ষণ সে অর্থে করনি, মানে ওই দৃশ্যগুলোকে তুমি তোমার এই যে হৃদয়ের যে ক্যানভাস, এখানে কিন্তু তুমি ধরতে পারোনি এখন পর্যন্ত। এইবার তোমার মনে হবে ও আরও তো আমাকে 7 দিন থাকতেই হচ্ছে রে, ঠিক আছে, তাহলে আমি আবার একবার দেখি, আবার একবার ঘুরি। ওই ঝাউ গাছটার তলায় 2 ঘন্টা বসে থাকি, আনমনা হয়ে ঝাউ গাছের দিকে তাকিয়ে, আকাশের দিকে তাকিয়ে, কি সুন্দর আকাশটা, আহা, মেঘগুলো ভেসে ভেসে যাচ্ছে। আগে চোখে পড়েনি, এখন চোখে পড়ছে, কেন বুঝতে পারছো? বাহ, কি সুন্দর ঝাউ গাছ। ও ঝাউ গাছ কিন্তু এরকম হয় নাকি? আচ্ছা, আগেও দেখেছো ঝাউ গাছ, কিন্তু আগে দেখাটা দেখা মাত্র হয়েছে, জাস্ট ওভারলুক করে গেছো। আর এখন ঝাউ গাছ কি দেখছো? ঝাউ গাছ শুধু নয়, ঝাউ গাছের প্রত্যেকটা ডালপালা, পাতা, আস্তে আস্তে পাতার থেকে সূক্ষ্মভাবে সেই পাতাগুলো নিপুণ বিন্যাস, তারপরে সেই পাতাগুলো কি বলে হাওয়াতে ঝিরঝির ঝিরঝির করে নড়ছে, তাকে দেখছো, দেখে মনটা কেমন সত্যি হারিয়ে যাচ্ছে, ভালো লাগছে। বাহ, এত সুন্দর, কি সুন্দর হালকা বাতাস বইছে, গাছের পাতাগুলো নড়ছে, ঝাউ গাছের তলায় ওখানে একটা শাঁ করে আওয়াজ হচ্ছে, একটা অন্য অনুভূতি। ওই অনুভূতিটা কিন্তু তুমি আগে ধরতে পারোনি, এখন তুমি ধরতে পারছো, কারণ আছে। মানুষ যখন এক জায়গায় আটকে থাকে দীর্ঘকাল ধরে, হাতের কাছে যখন আর কোনো সেরকম উপাদান থাকে না যে সময় কাটাবে কিভাবে, তখন মানুষের ওই তুচ্ছ সাধারণ বিষয়গুলো, জিনিসগুলোকে কেন্দ্র করে ধীরে ধীরে তার কল্পনা শক্তি বাড়তে থাকে, কল্পনার জগৎটা আরো প্রসারিত হতে থাকে, আরো 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 সেই মানুষটা ধীরে ধীরে কিন্তু শিল্পীতে পরিণত হতে পারে, শিল্পী হয়ে উঠতে পারে, শিল্পী হয়ে ওঠে। এইভাবেই শিল্পীরা শিল্পী হয়ে ওঠে, এভাবে মানুষ শিল্পী হয়ে ওঠে। আমরা হয়তো জানি না কি হতে পারত, কিন্তু আমি তো এইটা ভাবি যে রবীন্দ্রনাথ ঠাকুর ছোটবেলায় যে রবি হয়ে দিন কাটিয়েছিল, সেই রবি যদি ওই রবি হয়ে দিন না কাটাতো, তাহলে রবি থেকে রবীন্দ্রনাথ হয়ে উঠতে হয়তো পারতো না, হয়তো। ছোটবেলাতে সেই ঘরের ভেতরে আটকে রাখা, শুধু জানলার পাল্লাটা খুলে রেখেছে, আর তার ভৃত্য শ্যাম তাকে একটা গণ্ডির মধ্যে আটকে দিয়ে যাচ্ছে আর ভয় দেখিয়ে যাচ্ছে, তুমি এর বাইরে গেলেই ভীষণ বিপদ ঘটবে, বাইরে গিয়ে সীতার কি সর্বনাশ হয়েছিল জানো তো, সাবধান, তুমি যাবে না বাইরে। তো ঠিক সিংদেবী কি করতেন? ছোট্ট রবি জানলার পাশে ওই খড়ির গণ্ডি, চকের গণ্ডির ভেতরে থেকে বাইরে জানলাটা খোলা রয়েছে, খড়খড়ি জানলার যে আবরণ খোলা রয়েছে, তো সেদিক থেকে দৃষ্টি দিচ্ছে, দেখছে সামনে বিশাল বড় পুকুর, পুকুরে লোকজন স্নান করছে, কাপড় কাচ্ছে, আবার সেই লোকজনের স্নান করার ধীরে ধীরে যখন আরো কনসেন্ট্রেশনটা ওখানে নিবিষ্ট হচ্ছে, তখন স্নান করার দৃশ্য কীরকম সেগুলো ধরা পড়ছে, নিখুঁতভাবে ধরা পড়ছে। পাশে একটা বট গাছের ছবি ধরা পড়ছে, বট গাছের পুরো ঝুড়িটা একটা রহস্যময় জাল তৈরি করে রেখেছে, কি সুন্দর ডালপালা ছড়িয়ে বট গাছটা একবারে জটার মতো হয়ে রয়েছে, মাথায় জটা নিয়ে দাঁড়িয়ে রয়েছে, মানে পুরো নিখুঁতভাবে ধরা পড়ছে। তার কারণ
তার কারণ হচ্ছে তিনি আটকে ছিলেন, আর আটকে থাকার কারণে মানুষের মনটা আস্তে আস্তে কি হয় না ওই বদ্ধ জীবন থেকে জানলা দিয়ে বাইরে বেরিয়ে যেতে চায়, তারপরে বাইরের যা দৃশ্য আছে তাকে তার মনের ক্যানভাসে এঁকে নিতে চায় শিল্পীর মতো। অর্থাৎ মানুষ থেকে শিল্পী হয়ে ওঠার জন্য কিন্তু এই বদ্ধ পরিবেশও কাজে লাগে। হয়তো তোমাদের মধ্যে অনেকেই শিল্পী হয়ে উঠেছে এর মধ্যে। তো লেখক ওখানে 10 দিন ধরে জাহাজে আটকে ছিল, তাহলে তারও এমন কিছু জিনিসের উপরে আগে হয়তো শুধু দেখাটাই হয়েছিল, এখন কি হবে পর্যবেক্ষণ শক্তি নিপুণভাবে কাজে লাগাবে। আর আমরা মিডিকে যদি আরো কাটাতে চাই সময়, তাহলে আমরা কি করব, আরো বেশি করে মাছের পেছনে সময় দিতে পারি। মাছের পেছনে সময় দেওয়া, মাছের পেছনে সময় দেওয়া মানে কি বলতে চাইছি, কিছু বুঝেছো? ওখানে মিরিকে দেখবে একটা ওই যে লেকের ওখানে লেকের উপরে একটা কালভার্ট আছে না, ছোট্ট ব্রিজ, দেখবে আমরা গিয়ে কি করি ওখানে দাঁড়াই, আর নিচের দিকে তাকালে দেখবে জলে কিন্তু থই থই মানে ঠিক ঠিক করছে মাছ, আবার কিলবিল করছে, আছে না প্রচুর ঝাঁকে ঝাঁকে মাছ আছে। হ্যাঁ, তো ওখানে ধরো কিছুক্ষণ দাঁড়িয়ে আমরা দেখি মাছগুলোর খেলা, কিন্তু কতক্ষণ দেখবো, আধ ঘন্টা, 1 ঘন্টা, 2 ঘন্টা, তার বেশিক্ষণ দাঁড়িয়ে থাকলে বাবা মা কি করবে, এই কি দেখিস মাছ, এদিকে অনেক কিছু দেখা যাচ্ছে মাছ দেখছি, চল এটাই বলে। কিন্তু তুমি কিন্তু দাঁড়িয়ে শুধু মাছ দেখছো না, কারণ তোমার হাতে তো সময় আছে, কেউ তো ডাকবেই না, 2-5 দিন কেটেছে মাত্র, আরো অনেকগুলো দিন ওখানে থাকতে হবে। তখন তোমার কি হবে, ওই মাছের যে 2 ঘন্টা তুমি সময় আগে দিতে, আর এখন তুমি ওই মাছের পেছনে 2 ঘন্টা নয় 4 ঘন্টা, 5 ঘন্টা, 6 ঘন্টা, 10 ঘন্টা সময় তুমি দিচ্ছ, দাঁড়িয়ে দাঁড়িয়ে সময় কাটছে। কিভাবে? কারণ ওই মাছের জগতের সঙ্গে তুমি মিশে গেছো, অর্থাৎ ওই মাছগুলোর উপরে তুমি চেতনা আরোপ করে দিয়েছো, মানবিক চেতনা, মানবিক সত্তা। ওই মাছগুলো তোমার কাছে তখন আর মাছ হয়ে থাকেনি, আমাদের মতো মানুষ হয়ে উঠেছে। আর মাছগুলোর মধ্যে মানুষের যে স্বভাব বৈশিষ্ট্য, মানুষের যে প্রকৃতি, সেটাকে তুমি ধরার চেষ্টা করছো। কি আচ্ছা, হঠাৎ করে ওই মাছের ঝাঁকটা দূরে চলে গেল কেন? কি হল? এক জায়গায় তো ছিল, হঠাৎ করে এটা ঝাঁকটা ঠিক দূরে চলে গেল সব মাছগুলো, কি হয়েছে? তখনই তোমার কল্পনা শক্তি কাজে লাগবে। তার মানে ওখানে কি কোনো বিস্ফোরণ ঘটেছিল? কে বিস্ফোরণটা নিয়ে এসেছিল? হু ইজ টেররিস্ট? সেই আতঙ্কবাদী কে? তুমি কিন্তু খুঁজে পাওয়ার চেষ্টা করো, কে, কেন ভাগলো ওরা সবাই? তার মানে এমন কেউ তাদেরকে ভাগিয়ে দিয়েছে, কে সেই কালপ্রিট? তুমি কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে খোঁজার চেষ্টা করবে, ভাবার চেষ্টা করবে। তারপর হঠাৎ করে দেখা গেল একটা জায়গাতে হঠাৎ করে মাছগুলো চলে এলো এক ছাঁকে, কি ব্যাপার, মাছগুলো চলে এলো কেন? কি এমন কি কেউ হঠাৎ করে মিটিং ডেকেছে নাকি? হ্যাঁ, মিটিং ডেকেছে, মিটিং কল করেছে, হঠাৎ করে ছুটে এলো কেন? কিসের জন্য? ডিম পাউরুটি খাওয়ানোর জন্য? মাংস খাওয়ানোর জন্য? কিসের জন্য? কিসের জন্য ছুটে এলো হঠাৎ করে সবাই মিলে একসঙ্গে দল বেঁধে? ভাবছো। হঠাৎ করে দেখা যাচ্ছে আর ওই ঝাঁক থেকে একটা মাছ হুস করে বেরিয়ে চলে গেল। কি ব্যাপার, তুমি কেন বেরিয়ে চলে গেলে? কি ব্যাপার, তুমি কি রাগ করেছো নাকি? না তোমাকে এখান থেকে বহিষ্কার করা হয়েছে মিটিং থেকে? কিছু তো ব্যাপার আছে। কি ব্যাপার, তোমার কি মিটিং পছন্দ হয়নি? মিটিং এর মানুষের যে মতাদর্শ, সেই মতাদর্শ কি তোমার মতাদর্শের সাথে মেলেনি? কি ব্যাপার, তুমি চলে গেলে কেন? আরে বাস, ওই যে মাছটা চলে গেছে, একটু পরে দেখা যাচ্ছে আরেকটা মাছ ওকে ধাওয়া করেছে, ওর পিছনে যাচ্ছে। এইবারে আবার কল্পনা শক্তি, আচ্ছা ওই মাছটা চলে গেল কেন? তার কারণ তো এটাও হতে পারে, ওটাও হতে পারে। আবার এই মাছটা তার পিছু নিয়েছে কেন? কি ব্যাপার, এ কি তার শত্রু, না তার বন্ধু, না তার প্রেমিক, না তার প্রেমিকা? ব্যাপারটা কি? লাভ সিন না ব্রেকআপ? কি ব্যাপার, মানাতে গেছে নাকি? ভাবছো। আবার হঠাৎ করে দেখা যাচ্ছে ওইদিকে একটা মোটা মাছ দৌড়াচ্ছে, আর তার পেছনে একটা রোগা মাছ। আচ্ছা, রোগা মাছটা মোটা মাছের পেছনে দৌড়াচ্ছে কেন? ওই মোটা মাছের পেছনে মোটা মাছই দৌড়াচ্ছে না কেন? ভাবো কল্পনা শক্তি। আবার মোটা মাছটা এখন রোগা মাছটার দিকে দৌড়ে যাচ্ছে। কি ব্যাপার, তুই তো মোটা, তুই রোগা মাছটার দিকে দৌড়াচ্ছিস কেন? তুই রোগা মাছের দিকে দৌড়া, মোটা মাছ মোটা মাছের দিকে দৌড়াবে। ব্যাপারটা কি? সব প্রশ্ন, এক একটা অঙ্গ ভঙ্গির মধ্যেই প্রশ্ন তৈরি হয়ে যাচ্ছে। প্রশ্নটা কে করছে? প্রশ্নটা কিন্তু মানুষ না, শিল্পী করছে। শিল্পী
এবং সে তার ভেতর থেকে করছে, কারণ ওই মাছগুলোর উপর চেতনা আরোপ করে দিয়েছে, মানবিক চেতনা। মানুষের মতো ওই মাছগুলো কথা বলছে, গল্প করছে, হাঁটছে, যাচ্ছে, ঘুরছে, ফিরছে। কত রকমের সম্পর্ক বন্ধনে মাছগুলো বাঁধা রয়েছে মানুষের মতো। ঠিক তেমনি 10 দিন ধরে জাহাজে আটকে থাকার সময় লেখক তার পর্যবেক্ষণ শক্তিটাকে বাড়িয়েছেন, নিখুঁতভাবে ধরেছেন এবং মাছের উপরে মানবিক সত্তা চেতনাকে আরোপ করে দিয়েছেন। তাই লেখকের কাছে ওই হাঙরগুলো আর হাঙর হয়ে থাকেনি। ওই যে হাঙর, প্রথম হাঙর গায়ে কালো ডোরাকাটা বাঘা, ওই যে দ্বিতীয় হাঙর মুখটা থেবড়া, থেবড়া মুখ তার নাম দিয়েছে, একটা বাঘা একটা থেবড়া মুখ। আচ্ছা, বাঘা আসছে, বাঘা আরেকটু হলে কিন্তু ফেসে যাচ্ছিল, কোন রকম নিজেকে বাঁচিয়ে বাঘা টোপ থেকে ছিটকে বেরিয়ে যাচ্ছে। তাকে তার পাশাপাশি আরেকটা হাঙর চলে আসছে, তার নাম থেবড়া মুখ। এবার দুজনের কথোপকথন হচ্ছে। নিশ্চয়ই বাঘা তাকে সাবধান করছে, আমি গিয়েছিলাম, এরকম কাণ্ড হয়েছে, তুই কিন্তু যাস না, বিপদে পড়তে পারিস। তাহলে নিশ্চয়ই বাঘা যদি ওকে এই সাবধান করে থেবড়াকে, থেবড়া নিশ্চয়ই বলবে, জানিস তুই কিন্তু এই ফার্স্ট এডটা করে নে, এই যে প্রাথমিক চিকিৎসা, এই চ্যাং মাছের পিত্তি, কুচবে পিলে, কি বলে ওর কার যেন, ও ঝিনুকের ঠান্ডা শুরুয়া, এইগুলো তুই একটু ভালো করে লাগা টাগা খাটা, ঠিক হয়ে যাবে। কিন্তু দেখা গেল এরকম কিছু হলো না। তার মানে কি? তার মানে হচ্ছে হাঙর, এই যে বাঘা আমাদের কাছাকাছি থাকতে থাকতে আমাদের স্বভাব পেয়েছে। আমাদের স্বভাব অনেক রকমের, তার মধ্যে একটা স্বভাব কি, আমরা যখন ঠকেছি, আমরা যখন গিয়ে ঠকেছি, আমাদের যখন কেউ সাবধান করেনি, ঠকে শিখেছি আমরা এবং ঠকে আমরা বেরিয়ে এসেছি। অতএব আমরা যখন গিয়েছিলাম, সাবধান করেনি, বাঁচতে বাঁচতে মরতে মরতে প্রাণ নিয়ে ফিরে এসেছি বা বেঁচে ফিরে এসেছি। অতএব আমরা তো কাউকে বলবোই না, আমি তো বলবোই না, আমি বাঘা তো ওকে বলবো না। কেন বলবো? তুই যা, দেখ, বিপদের পর ঠক, তারপরে সে, আমি দূরে এখানে দাঁড়িয়ে আছি, এখান থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাত তাড়িয়ে দেবো। বললো না, শুধু কি বললো, হ্যালো, হাউ আর ইউ, টাটা, কেমন আছো, মুচকি এসে বেরিয়ে গেল। তাহলে দেখা যাচ্ছে যে এই হাঙরের উপরে, এই মাছের উপরে লেখকের যে মানবিক সত্তা আরোপের ব্যাপারটা কিন্তু খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। তার জন্যই কিন্তু মাছগুলো গল্প করতে পারছে। আসলে লেখক শুধু একজন গদ্যশিল্পী হয়ে এখানে থাকেনি, গদ্যকার হয়ে থাকেনি, গদ্যকেই ধরেনি, গদ্যের মাঝে তিনি যেন তার মানে একজন কবির যে শিল্পীর যে সত্তাটা, যে কবির মধ্যে যে ভাবুক মনটা থাকে এবং কবির মধ্যে যে পর্যবেক্ষণ শক্তি থাকে, নিখুঁত বিশ্লেষণ করার ক্ষমতা থাকে, পুরো বিষয়টাকে তিনি উপস্থাপন করেছেন। এবং সেটা বোধহয় সম্ভব হয়েছিল 10 দিন ধরে এখানে আটকে থাকার কারণে। আর যদি না হতো, 10 দিন এখানে আটকে না থাকতো, তাহলে এরকম কোনো উপস্থাপনা ঘটতোই না। আর 10 দিনের পরে যদি আরো কিছুদিন হয়তো আটকে থাকলে আরো এই ধরনের হাঙর আসতো, ওই ধরনের হাঙর আসতো, তাদেরকে নিয়ে আরো লেখকের কত কল্পনার ছবি আমাদের সামনে পরিবেশিত হতো। হয়তোবা 2 হাঙরের লাভ স্টোরি, এটা আগামী এপিসোডে আসবে। যদি 10 দিনের পরে আরো কোয়ারেন্টাইন বাড়ে, আগামী 10 দিন, তাহলে তোমরা এখন ভাববে, তোমরা লিখবে 2 হাঙরের লাভ স্টোরি। আজকে এই পর্যন্ত। তো পরবর্তীতে আমরা 2 হাঙরের লাভ স্টোরি নিয়ে আসবো, তোমাদের সঙ্গে শুনবো, শেয়ার করবো, আলোচনা করবো। এবারে কারোর যদি কোনো প্রশ্ন থাকে বলো, নাহলে আমি ছেড়ে দেবো। আজকে 12:30 বাজে। কারোর কোনো প্রশ্ন আছে? হ্যাঁ, ঘুমিয়ে পড়েছিলে সবগুলো? তো আছো, ঘুমাওনি, ভেরি গুড। তো শুধু আমি একটা রিভিউ নিই। তো পড়াটা যে আজকে শুনছো বা আগেও শুনতে ভালো, মানে আজকের পড়াটা কি, মানে ওই যে ব্যাপারটা যে প্রবন্ধ বিবরণ আলোচনা, একটু বোরিং ব্যাপারটা। তো আমি কি তোমাদের এটা যেটা বোঝালাম বা বোঝাচ্ছি, ব্যাপারটা কি বোরিং লাগছে? বোরিং করে বোঝাচ্ছি? হ্যাঁ। তো ফলে যে কোনো চ্যাপ্টার যখন পড়বে তখন কিন্তু একেবারে এইভাবে আমাদের জীবনের সাথে, সমাজের সাথে, এই সময়ের সঙ্গে মিশিয়ে পড়বে। তাহলে দেখবে সুন্দর লাগবে, ভালো লাগবে, বোর হবে না, পড়া কোন দিক থেকে হয়ে যাবে নিজেও বুঝতে পারবে না।
ঠিক আছে, আজকের এই পর্যন্ত। এরপরে কি আলোচনা না হবে সব তো গ্রুপে লিখে দেবো। তাহলে আজকে টাটা করে দাও, গুড নাইট। স্যার Good night, sir. Good night. স্যার 1 মিনিট।